ঠক ঠক। বিথিকে বলতে না দিয়েই কে যেন বাহির থেকে দরজায় নক করল, কিন্তু সে আওয়াজও আজ উপেক্ষিত বিধান বিথির রঙিন ভালোবাসার ঘোরে। বলো, তুমিও কি? আমিও অনেক অনেক। কি? ভা ঠক ঠক। বিথু, ঘুমাইছিস নাকি? আম্মুন খুলো। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকা আশা ও আরিশা বেশ খানিকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও বিধান বিথির খবর না পেয়ে বিরক্তবোধ করল। তাই এবার জোরে নক করতে করতে ডাকতে লাগল। বিধানের ঘোর তারপরও ভাঙেনি, তবে বিথির ঘোর ভেঙে গিয়েছে। শুনছেন? ছাড়েন আমাকে কোল থেকে। বিথি বিধান থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে লাগল। কিন্তু বিধান তো নাছোড়বান্দা, সে বিথিকে তো ছাড়লই না, বরং দুহাত আরও চেপে ধরল বিথির নরম পেট। না, আজ কোনো ছাড়াছাড়ি নয়। এদিকে আশা ননস্টপ ডেকে যাচ্ছে, আরিশাও ডাকছে, তার সাথে তো আছেই দরজায় ঠকঠক করার আওয়াজ। ঠক ঠক। আব্বুন খুলো। আশা ইজ ক্রাইং তো। বিথি খুলতো তাড়াতাড়ি। কতক্ষণ দাঁড়ায় থাকবে? বিথি আর না পেরে বিধানের গলায় এক কামড় বসায় দিল। বিধানও পরিকল্পনা মোতাবেক এক চিৎকার দিয়ে বিথিকে ছেড়ে দিল, কারণ বিথি কামড়টা বেশ জোরেসোরেই দিয়েছিল। বিথি ছাড়া পেয়েই গেট খুলে দিল। আর বিধান ওয়াশরুমে চলে গেল, কারণ সে জায়গায় হাত ছুঁয়ে বুঝতে পেরেছে দাগ বসে গিয়েছে। আর এই অবস্থায় কারো সামনে যাওয়া লজ্জাজনক। বিথি দরজা খুলতেই আশা ও আরিশা ঢুকল। এত সময় লাগে? আমি গান শুনছিলাম তো হেডফোন লাগিয়ে। আর তোর জিজু ওয়াশরুমে, তাই আর কি। আম্মু নামাতে তোলে নেও, আমি টায়ার্ড। আসো সোনা। বলে আশাকে কোলে নিল। আরিশা, তুই কি জন্য আসলি? ছাদে নিতে। দেখ, কিছু বলার আগে চিন্তা করিস, আপু কত বছর পর দেশে আসছে। কিন্তু? কোনো কিন্তু নয়। বলে বিথিকে অনেক বুঝিয়ে রাজি করালো। আমি আসছি উনাকে নিয়ে। আরিশা চলে গেল, তবে আশা বিথির কোলেই থাকল। আরিশার বের হওয়ার আভাস পেতেই বিধান বাথরুম থেকে বেরিয়ে এসে বিথির দিকে রাগী চোখে তাকালো। কি হয়েছে? তুমি কি করেছ? এখন আমি সবার সামনে যাব কি করে? কখন কি করলাম? কখন, তাই না? গলায় দাগ বসায় দিছ কামড় দিয়ে। এখন এটা নিয়ে আমি সবার সামনে কি করে যাব? সরি। তোমার শরীর খেতা পুরি। তোমাকেও শাস্তি পেতে হবে। কি? বিধান কিছু না বলে ডেভিল হাসি দিয়ে বিথির দিকে এগুলো, আর বিথি পিছনের দিকে। তোমরা কি ছোঁয়াছুঁই খেলছো? ঠিক তখনই আশা বারান্দা থেকে বের হয়ে আসলো। বিধান অবাক হয়ে পিছনে তাকালো, কারণ সে যখন ওয়াশরুম থেকে বের হয় তখন আশা না থাকায় ভেবেছিল চলে গিয়েছে। আরে হো না মামুনি, কিছু না, ওর ছাদে তলো। বিথি, এটার কি করব? বিথি কনসিলার ও পাউডার এনে দিল বিধানকে। বিধান সেটা দিয়ে দাগ ঢেকে নিয়ে বিথি ও আশাকে নিয়ে ছাদে চলে গেল। ছাদে সবাই আবার আড্ডা দেয়া শুরু করলো আগের মতো। আড্ডার এক পর্যায়ে সবাই বলে উঠল বিথি ও বিধানের কাপল ডান্স দেখবে। বিথির কথাটা শুনেই কাঁপাকাঁপি লেগে গেল। বিথি, তোদের রিসেপশনের ডান্স সেই হয়েছিল। ভিডিও রেকর্ডিং পাঠিয়েছিল দীপ্ত। এখন একটু লাইভ ডান্স করো না শালি সাহেবা ও নতুন জামাই। অবশ্যই। বিথি মনে মনে বলে, এর আগেও তো নেচেছিলাম উনার সাথে, তাহলে আজ এত অস্থির লাগছে কেন? এই বুকটা এত ছটফট করছে কেন? বিথিকে ভাবনার সাগরে ডুবে থাকতে দেখে বিধান কিছু না বলেই বিথিকে হ্যাচকা টানে উঠিয়ে সামনে নিয়ে এসে নাচতে শুরু করে। कहदू तुम्हें यह चुप रेहू दिलों में मेरे आज क्या है जो बोलू तो জানো। বিধান বিথি একদম প্রফেশনাল ডান্সারের মতো নাচছে। সবাই অবাক চোখে দেখছে, তবে একজনের চোখ বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। সে আর কেউ নয়, নীলাভ্র। নাচ শেষ হতেই নীলাভ্র করতালি দিয়ে উঠল। ওয়ান্ডারফুল। বিথি তো নাচে ভালো তা তো জানা কথা, তবে তুমিও যে এতটা ভালো তা জানতাম না। নীলাভ্র আবার পিছন দিকটায় চলে গেল। যতই হোক একজন ছেলে, সে লোকচক্ষুর সম্মুখে কাদার অধিকার তার কোনোকালেই নেই। দীপ্ত ও নীলাভ্রুর পিছু পিছু চলে গেল। চল এখন খেয়ে নেই। দীপ্ত আর নীল ভাই তো ওদিকটায় গেল। এভাবে তাদের রেখে খাওয়া তো ভালো দেখায় না। আমি দেখে আসি। না, আমি যাচ্ছি। আচ্ছা। বিধান যেতেই আশা, আরিশা ও বিথি প্লেট, খাবার, পানি গোছানোর কাজে লেগে যায়।
আর আয়ান মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত। অন্যদিকে দীপ্ত নীলের পিছু যেয়ে দেখে নীলাভ্র বিথির ছবিটা দেখছে, নিঃশব্দ অশ্রু বিসর্জন দিচ্ছে। একটা ছেলে একটা মেয়ে কতটুকু ভালোবাসলে কাঁদতে পারে তাই দীপ্ত ভাবছে। কোথায় সে তো আরিশার জন্য কখনো কাঁদেনি। সে যাই হোক, দীপ্ত এত না ভেবে নীলাভ্রের কাঁধে হাত রাখে। এভাবে চললে তো তুই ধুকে ধুকে মরে যাবি। বিথিকে বলে দিলেই পারতি প্রথমে। আমি তো ভেবেছিলাম অতিথি পাখিটা আমার জন্যই এসেছিল। আমি কি জানতাম সে আরেকজনের পোষা পাখি, তাহলে কবেই খাঁচাবন্দি করে ফেলতাম। বলেই হাতের পিঠ দিয়ে চোখ মুছে নিয়ে মলিন হাসল। বিধানের সাথে দেখলে খুব পুরায় তাই না? ছিনিয়ে নিতে ইচ্ছে করে। তা তো করেই, কারণ ভালোবাসা মোটেই নিঃস্বার্থ না, বড্ড স্বার্থপর। সবকিছুর পরিবর্তে হলেও প্রাণ ভ্রমরকে চায়। তবে জানিস, ভালোবাসা সেই ভ্রমরের সুখের কাছেও বড্ড দুর্বল, তাই তো প্রেয়সীর সুখের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করে। আমার ভালোবাসার অপূর্ণতায় যে প্রেয়সীর ভালোবাসার পূর্ণতা, তাই তো এই দহন সহ্য করে যাই নীরবে। বলতে বলতেই দুফোঁটা অবাধ্য অশ্রু বেয়ে পড়ল চোখ থেকে। বিধান দীপ্তকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু ওদের কথা শুনে চুপ হয়ে গেল। এখন বিধানের নীলাভ্রের উপর রাগ বা হিংসা কাজ করছে না, বরং বড্ড কষ্ট হচ্ছে তার জন্য। বিধান মনে মনে বলে, এত কষ্ট নিয়ে কি করে আছে ছেলেটা, আমি তো হলে মরেই যেতাম। বিধান একটা গলা খাকারি দিয়ে আসলো, যাতে দীপ্ত ও নীলাভ্র বুঝতে না পারে বিধান সব শুনে ফেলেছে। নীলাভ্র আওয়াজ পেয়ে অন্যদিকে ঘুরে চোখের পানি মুছে নিল। জিজু, তুমি, তোমার বোন ডাকছে। ওহ, বলে দীপ্ত চলে গেল সবার কাছে। আর নীলাভ্র বিধানকে দেখে মুচকি হাসল। হয়তো মনে মনে বলল, তার অতিথি পাখির আসল মালিক যে এই লোকটাই। আই এম সরি, আমার উচিত হয়নি, আপনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। খুব ভালোবাসেন বিথিকে তাই না? বিধানের প্রশ্ন হতভম্ব হয়ে তাকালো নীলাভ্র তার দিকে। বিধান তা দেখে মুচকি হাসল। কি হলো, বলছেন না কেন? বিথিকে খুব ভালোবাসেন তাই না? নীলাভ্র তুতলিয়ে বলে, মানে খুব সহজ, আপনি বিথিকে ভালোবাসেন? কি বলছেন? দেখুন নীল, লুকিয়ে লাভ নেই। দুর্ভাগ্যবশত আমি আপনার ও দীপ্তের কথা শুনে ফেলেছি, যদিও তা ইচ্ছাকৃত শোনা নয়। দেখো বিধান, বিথি এসবের কিছুই জানে না। প্লিজ তুমি ওকে ভুল বুঝো না। আমি জানি বিথি আপনাকে ভালোবাসে না, তবে আপনি তো বাসেন, এটা যে আমাকে বড্ড পোড়ায়। মেয়ের উপর কি আমাদের বশ আছে? ভুলে যেতেই তো চাই সব, কিন্তু ভোলা কি এতই সহজ? এই মনের খাঁচা যে শুধু এক পাখিকেই বন্দি করতে পারে। জানি তো, বিথিকে প্রথম দেখায় ওর বাচ্চামির প্রেমে পড়েছিলাম। আস্তে আস্তে ওর বিষয়ে জানতে জানতে ওর প্রতিটি অভ্যাসের প্রেমে পড়ে গিয়েছিলাম। যখন বিয়েতে মানা করেছিল, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তাকে হারিয়ে ফেলেছি। দমবন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল মারা যাব। কিন্তু মেয়েটার নেশা এতটাই প্রখর ছিল, যা পাগলামি জোর জবরদস্তি করেও নিজের করেছি তাকে। তাহলে চিন্তা করো, তোমার কিছুদিনের ভালোবাসায় বিরহ সহ্য করতে পারলে না, আমি তাহলে কি করে নিজের প্রাণ ভ্রমরকে অন্যের হতে সহ্য করলাম? অবশ্য এর কারণও একটাই, তোমার ভালোবাসায় পাগলামি ছিল, আমার ভালোবাসায় তার বড্ড কমতি ছিল। হয়তো তোমার কাছে একটাই ওয়াদা চাই, ভ্রমরটাকে আগলে রেখো সব সময়। তার বদলে আমিও একটা ওয়াদা চাই। কি? বিধান অন্যদিকে তাকিয়ে বলে, আগামী 6 মাসের মধ্যে বিয়ে করে বউ ঘরে তুলবেন। নীলাভ্র অবাক হয়ে বলে, কি? হ্যাঁ, বললেন না আমার ভালোবাসায় পাগলামো আছে? সেই পাগলামোটা অনেক বিথির জন্য। জানেন, আপনি যখন বিথির সাথে কথা বলেন বুকটা ক্ষত বিক্ষত হয়ে যায় ওকে হারানোর ভয়ে। ওকে হারানোর ভয়ে পাগলামো বেড়ে বিথির কি অবস্থা হয় তা তো দেখলেনই। কিন্তু, কোনো কিন্তু নয়, যদি আসলেই বিথিকে ভালো থাকতে দেখতে চান তাহলে আশা করি কথাটা শুনবেন। কথাটা শেষ করতে না করতেই বিথি বিধানকে ডাকতে ডাকতে আসলো। তাই তারা দুজনই চুপ হয়ে গেল। বিধান শুনছেন? কি করেন এতক্ষণ লাগিয়ে? বলতে বলতে ছাদের ওই পাশটায় আসলো। বিধান নিশ্চুপ। চুপ করে আছেন কেন? কম করে হলেও আধা ঘন্টা হবে।
বলতে বলতেই পাশে তাকিয়ে দেখে নীল ভাই, তাই কিছুটা লজ্জাবোধ করে নীলের ভাইয়ের সামনে বিধানকে ধমকানোতে। এই তো তোমার নীল ভাইয়ের সাথে কথা বলছিলাম। বিথি মাথা নিচু করে বলে, ওহ নীল ভাই, আমাকে ক্ষমা করবেন, আপনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। না আমি সরি, আমি আসলে ওভার রিয়েক্ট করে ফেলেছিলাম। আমারই উচিত হয়নি তোমাদের মধ্যে কথা বলার। তবুও আপনি বড়। বিথিকে বলতে না দিয়ে বিধান বলে উঠল, বিথি আমার অ্যাসিডিটি হচ্ছে। পিলস নেয়ার টাইম হয়ে গিয়েছে তো। হায় আল্লাহ, কি করে ভুললাম, চলেন খেয়ে নিন আগে, বলে বিধানের হাত ধরে নিয়ে গেল। বিথির ঘুম ভাঙল পর্দার চোখ ফাঁকি দিয়ে আসা এক ফালি রোদের আগমনে। বিথি মিটমিট করে চোখ খুলতেই বিধানকে দেখতে পায়। ছেলেটা একদম শান্ত হয়ে বিথির কাঁধে মাথা রেখে ঘুমুচ্ছে। বিথি পরম যত্নে বিধানের মাথাটা আলতো করে বালিশে রাখে। এতটাই আলতো করে যেন মোমের পুতুল একটু জোরে ধরলেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে। বিথি বিধানের কপালে চুমু দিয়ে আনমনেই বলে উঠল, মিশে যাচ্ছেন আপনি আমাতে না চাইতেন। হয়ে যাচ্ছি সম্পূর্ণ আপনার অজান্তেই। অনুভব করছি অধিকার না নিয়েই। ডুবে যাচ্ছি আপনাতেই ধীরে ধীরে। তাহলে কি প্রেমে পড়ে যাচ্ছি আপনার নিজের আড়ালেই? বিথি আর কিছু না ভেবেই উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বিধানকে উঠিয়ে দুজন খেয়ে দিয়ে বিদায় নিল আব্বি আম্মির বাসা থেকে। আব্বি আম্মি, আমরা যাচ্ছি, আপনারা আসবেন কিন্তু বাড়িতে শীঘ্রই। তা তো অবশ্যই, তবে আমার মেয়েটাকে আগলে রেখো বাবা। উফ, আব্বি আমার যত্ন আমি একাই নিতে পারি। এই জন্যই তো কারে উঠল, সিট বেল্টটাও মনে করে লাগায় না। বিধানের কথায় সবাই হেসে দিল আর বিথি মুখ ফুলিয়ে রাখল। বিধান বিথির দিকে তাকাতেই বিথি সবসময়ের মতো তার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। ঠিক তখনই আশা আয়ান এলো। বিথি, তোরা কি চলে যাচ্ছিস? হ্যাঁ আশাপু। না তা হবে না বিধান, আমি আর তোমার বড় আপু এক সপ্তাহ পর সবাইকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করেছি। তোমরাও যাচ্ছ? ফুল এন্ড ফাইনাল? ওকে যাব, কিন্তু আমার কিছু ইম্পর্ট্যান্ট মিটিং আছে যেগুলো এখন সামলাতে হবে। সমস্যা নাই, এক সপ্তাহের মধ্যে আমি সব ক্লিয়ার করে নিব। ততদিনের জন্য না হয় বিদায়। তাহলে বিধান তুমি যাও, বিথি না হয় থেকে যাক। না, বিথিকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, মনে মনে বলে বিধান। না না আপু, বিথি থাকতে পারবে না এখানে। কেন? আমি থাকবো। বিধান রেগে বলে, কেন মানে? বলছি না থাকতে পারবে না। আমি থাকবো কি করে ভাবছো একবার? বিধান রাগের মাথায় কি বলছে ওর নিজেরই খেয়াল নেই, কিন্তু বিথির তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কারণ বিধানের কথা শুনে মুখ টিপে হাসলেও আরিশা বেশ জোরেই বলে, কি ভালোবাসা। বিধানেরও আরিশার কথায় ধ্যান আসে যে সে কি বলছে। একবার সবার দিকে তাকিয়ে দেখে সবাই মুখ টিপে হাসছে। আর আব্বি আম্মির দিকে বিধান একবার তাকাতেই তারা মুখ লুকিয়ে হাসতে হাসতে চলে গেল। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমার খাওয়া দাওয়ার খেয়াল কে রাখবে? ওই তো সব করে। থাক বিধান, তোমার বউকে তুমি নিয়ে যাও, আমরাও বিবাহিত কষ্ট বুঝি। চলো বিথি। বিধান বিথি বের হবে এমন সময় নীলাভ্র তাদের ডাক দেয়, তাই তারা দাঁড়িয়ে যায়। বিধান, বিথি একটু দাঁড়াও। নীল ভাই, তোমার বিয়েতে তো আমি ছিলাম না, তাই এই ছোট্ট একটা গিফট দিলাম, সবসময় নিজের কাছে রাখবে, বলে বিথিকে একটা ডায়মন্ড পেন্ডেন্টের বক্স দিল। অবশ্যই ভাইয়া, বলে মুচকি হেসে পেন্ডেন্টটা গলায় পরে নিল। বিধান এটা দেখে রাগ উঠলেও নিজেকে শান্ত রাখল। বিদায় দেওয়ার জন্য বিধান ও নীলাভ্র একে অপরকে জড়িয়ে ধরতেই বিধান ফিসফিস করে বলল, ওয়াদা মনে রাখবেন। বিধান বিথি কার নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু বিধান তার আগে কাকে জানি কি মেসেজ করল। বিধান হঠাৎ অনেক জোরে কার ব্রেক করায় বিথি অবাক হয়ে বিধানের দিকে তাকালো, কারণ এভাবে ব্রেক করার কোনো কারণ ছিল না। তাছাড়া তারা এখনো বাড়িতে পৌঁছায়নি, বরং এই জায়গাটা অনেক নির্জন। বিধান গাড়ি থামানোর কিছুক্ষণ পরই বাইক দিয়ে একজন এসে একটা পার্সেল দিয়ে গেল। পার্সেলটার ভিতর থাকা বক্স থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্টে বের করল। পেন্ডেন্টের ডিজাইনটা স্পষ্ট বিয়ের পাশে লাভ দেয়া। বিথি আজ হিজাব পরেনি, শুধু একটা নীল সুতি শাড়ি পরনে। তাই বিধান বিথিকে নিজের কোলে করে বাইরে এনে গাড়ির সাথে চেপে দাঁড় করিয়ে একটানে পেন্ডেন্টটা খুলে ফেলে।
বিথি ব্যথা পেয়ে বলে, আহ। বিধান বিথি ঠোঁট নিজের বৃদ্ধা আঙুল দিয়ে চেপে ধরে। বিথির গলায় ছোট ছোট চুমু দিতে লাগে। বিথি আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলে। বিধান বিথির গলায় আলতো কামড় দিয়ে বিথির বুকে মাথা রাখে। এই গলাটা আমার, বুঝেছ? গলা কি সম্পূর্ণ তুমিটাই আমার। তাই এখানের অন্যের অনুভূতি বা তার ছোঁয়া থাকে কিছু কি করে থাকতে পারে? যেখানে কারো চোখ তুলে তাকানোই আমার পছন্দ না, তাই সেটা খুলে ফেলেছি। আমার অনুভূতি তোমার সাথে জুড়ে দিচ্ছি এই চেইনটা দ্বারা। মাতাল কণ্ঠে বলে বিথির গলায় আবার একটা চুমু দেয় এবং বিথি কেঁপে উঠে বিধানকে খামচে ধরে। বিধান বিথিকে পিছন ঘুরিয়ে চুল সরিয়ে চেইনটা পরিয়ে চেইনের লক লাগিয়ে দেয়। চেইনের লক লাগিয়ে বিথির ঘাড়ে হালকা কামড় দিল। বিথি কেঁপে উঠে হালকা আর্তনাদ দিয়ে উঠল, যা দেখে বিধান সেই জায়গায় আলতো চুমু দিল। বিথি আর না পেরে বিধানকে পিছন ঘুরে জড়িয়ে ধরল। বিধান মুচকি হেসে কারের দরজা খুলে বিথিকে বসালো এবং নিজেও পাশে অর্থাৎ ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট দিতে যাবে কিন্তু বিথি বিধানের হাতের উপর হাত রাখল এবং বিধান বিথির দিকে তাকাতেই বিথি বিধানকে মানা করল গাড়ি স্টার্ট দিতে। বিধান বিথির চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলে, কিছু বলবে? বিথি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, কিন্তু রাগ করবেন না তো? আচ্ছা বলো, আমি ওই চেইনটা পরতে চাই। দেখুন, রাগ করবেন না আমার উপর প্লিজ। আপনি তো শুনলেনই নীল ভাইয়া কত শখ করে দিল। উনার ইমোশনস জুড়ে আছে, তাই আমি চাচ্ছি। বিথি পুরো কথাটা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, তাই বিধানের প্রতিক্রিয়াটা দেখতে পারল না। যদি একবারও মুখ তুলে তাকালো তাহলে বিধানের রক্তিম চোখ জোড়া ও হিংস্র সিংহের মতে মুখটা দেখতে পারত। কন্ট্রোল বিধান, কন্ট্রোল প্লিজ। ইউ হ্যাভ টু ম্যানেজ হার ইন আ আদার ওয়ে। চোখ বন্ধ করে মনে মনে বলে বিধান। বিধান বিথির দিকে তাকিয়ে দেখল বিথি তখনও মাথা নিচু করে আছে, তাই একটা দীর্ঘশ্বাস নিয়ে বিথির মুখটা দুই হাত দিয়ে বিথির মুখটা তুলে ধরল। বিথির নজর তখনও নিচের দিকেই। জান, জান শুনো, তুমি তো জানো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, তাই তো আমার বুকের হাড়টা তোমার বুকে। নীলাভ্র বলেছিল তোমাকে এটা নিজের সাথে জুড়ে রাখতে, তাই না? বিথির কপালে চুমু দিয়ে বুকে নিয়ে, তাহলে তোমার তুমিটাই তো আমি, তাই চেইনটা আমার সাথে জুড়ে থাকলেও তো একই ব্যাপার। এই যে আমি এটা হাতে ব্রেসলেটের মতো পরে নিচ্ছি তাহলেই তো হবে, তাই না? আবেশে চোখ বন্ধ করে মাতাল কণ্ঠে বিধান মুচকি হেসে বিথিকে সিটে ঠিকভাবে বসিয়ে সিটবেল্ট লাগিয়ে দিয়ে মনে মনে বলল, বিধান ওয়েল ডান। ইউর প্ল্যান ওয়ার্কড রিয়ালি ওয়েল। বিথি বিধান বাসায় চলে গেল। বিধান মনে মনে বলল, থাকবে তো আমারই নিজের ইচ্ছেতেই অথবা আমার ইচ্ছে, কিছু মিথ্যেতে, কিছু চালে। মনে মনে বলে বিধান 7 দিন পর বিথিকে নিয়ে বিথির বাসায় যাচ্ছে, কারণ সেখান থেকে কক্সবাজার যাবে। এই কয়েকদিন বিথি ও বিধানের বৈবাহিক জীবনের অনেকটাই উন্নতি হলেও সম্পর্কের পরিপূর্ণতা হয়নি। তাছাড়া কয়েকদিন ধরে বিথি বিধান একে অপরের সাথে কথা বলে না। বিথিও বুঝতে পেরেছে সে বিধানকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। তবে দিশার উপর বেশ বিরক্ত বিথি। কথায় কথায় বিধানের গায়ে ধসে পড়া, ওদের বেডরুমে নখ ছাড়া আসা সহ সবকিছুই যেন বিথির কাটার মতো বিধে তার মধ্যে কক্সবাজার যাবে সেখানেও এই মেয়েকে নিয়ে যেতে হচ্ছে। বিথির এখন সন্দেহ হয় বিথিকে ভালোবাসে তো বিধান নাকি দিশাকে ভালোবাসে, শুধু সম্পর্ক বাঁচাতে বিথিকে যত্ন করে। এই তো কিছুদিন আগের কথা, বিধান বিথিকে দিশার জন্য বকল। বিথি ও বিধান কক্সবাজার যাওয়ার কথা চলছিল। সেখানে দিশাসহ বিধানের কাজিন নিহালও ছিল। বিধান, তুই আর বিথি মা না কয়েকদিন পর কক্সবাজার যাবি ঘুরতে? হ্যাঁ আম্মু, আমিও যাব তোদের সাথে বিধু। অবশ্যই যাস আমাদের সাথে। থ্যাংক ইউ বিধু। না দিশু, তোমার যাওয়ার দরকার নেই। বিথি বিধানের এখনো বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ওরা একাই যাক। কিন্তু, কোনো কিন্তু নয় মা, থাক নাও যাক আমাদের সাথে। ওইখানে তো আমরা একা যাচ্ছি না। দেখ, তুই বুঝছিস না তো, সেখানে যারা যাচ্ছে তারা সবাই কপতি। দিশার মতো কেউ নেই, ওর খেয়াল কে রাখবে? ও এখানে নতুন বাংলাদেশের মারপ্যাচও বুঝবে না।
এতক্ষণের কথোপকথনের নীরব শ্রোতা ছিল বিথি, কিন্তু এবার সে আর চুপ থাকতে পারল না, মুখ খুলল। মামুনি ঠিকই বলেছেন, আপু তো এখানে নতুন, যদি কিছু হয়ে যায়। তুমি চুপ করো তো, তোমাকে কেউ জিজ্ঞেস করেছে সব বিষয়ে নাক গলাবে আমাদের ব্যাপারে তুমি কথা বলো কেন? বিধান অনেক জোরে ধমক দিয়ে কথাগুলো বলল। বিথির লজ্জায় মাথা কাটা যাচ্ছে বিধানের এভাবে তার উপর রেগে যাওয়ায়। বিথি অনেক কষ্ট কান্না নিয়ন্ত্রণ করল, কারণ কারো সামনে সে কাঁদতে চায় না। বিধান, তোর কি মাথা খারাপ? এভাবে মেয়েটার উপর চেঁচামেচি করছিস? রেগে গেলেন মিসেস চৌধুরী। না মা, আমারই ভুল হয়েছে, আপনাদের পারিবারিক বিষয়ে বাইরের মানুষ হয়ে কথা বলা উচিত হয়নি। তাচ্ছিল্যের হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল বিথি ড্রয়িং রুম থেকে উঠে। বিধান বিথির কথায় বুঝতে পারল সে কি ভুল করেছে। শীত রাগটা কেন যে কন্ট্রোল করতে পারি না। নিহালকে বাজে দৃষ্টিতে বিথির দিকে তাকিয়ে থাকতে দেখে রাগটা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিলাম। এখন আবার জানপাখিটার রাগ ভাঙানো লাগবে, মনে মনে বলে বিধান। এদিকে বিথি ওয়াশরুমের গেট লাগিয়ে অনেকক্ষণ কাঁদল, আর বলল, তাহলে বিধানের আগের রূপটাই সত্য ছিল। ও আমাকে একটা মিডল ক্লাস চিপ মেয়ে মনে করে, তাই তো আমাকে এভাবে সকলের সামনে বলে এভাবে কাঁদতে লাগল। সেদিন বিথির আসার আগেই বিথি স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে বিধান একটা জরুরি কাজে বিজি হয়ে যায়, তাই বিথির রাগ ভাঙানোর সময় পায়নি, কারণ বিধান বিথির উঠার আগে অফিসে চলে যেত আর বিথি বিধানের আসার আগেই ঘুমিয়ে যেত। তাই এই কয়েকদিন কথা হয় না বললেই চলে। বর্তমানে বিথি রেডি হয়ে বসে আছে, কারণ বিধান নাকি অফিসে যাওয়ার সময় মিসেস চৌধুরীকে বলেছেন বিথি তৈরি থাকতে সে এসেই নাকি নিয়ে যাবে। ইদানিং বিথিও বেশ ভাবলেশীন হয়ে গিয়েছে বিধানকে নিয়ে, ওই যে কথায় আছে না, চোখের আড়াল তো মনের আড়াল। বিথি সেটারই চেষ্টায় সারাদিন কোনো না কোনো কাজে নিজেকে বিজি রাখে, যাতে বিধানের কথা একবারও মনে না পড়ে। আবার রাতে ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে যায় বিধান ফিরার আগে, কিন্তু মনটা বড্ড বেইমান, তাই মনে পড়েই যায়। তারপরও বিথি নিজেকে বিধান থেকে নিজেকে আড়াল রাখার প্রচেষ্টাই করে যায়। ধীরে ধীরে বিধানের সব চিহ্ন শরীর থেকে তুলে ফেলেছে, তা বিধানের দেয়া চেইন হোক, বিয়ের চুড়ি হোক, আর বিধানের ভালোবাসার স্পর্শ থাকা আংটি। আজকাল বিধানের কিনা আনা বা এই বাসার থেকে পাওয়া কোনো কাপড়ই পরে না, নিজের পুরাতন জামা কাপড়ই পরে। আজ বিধান একটা নীল শাড়ি রেখে গিয়েছিল, হয়তো বিথির জন্যই, তবে অভিমানে পরল না, বরং সেটা নিয়ে দিল দিশাকে পরার জন্য এবং নিজে একটা পুরাতন পেস্ট কালারের জামদানি পরে নিল। সে কি জানত এই শাড়ি পরা তার কাল হবে। খানিকটা সময় পর আশার কল এলো বিথির কাছে। হ্যালো বিথি। আসসালামু আলাইকুম আশাপু। ওয়ালাইকুম আসসালাম। শোন, আমরা মিনিবাস নিয়ে তোদের বাসায় আছি, সেখান থেকে তোকে আর বিধানকে কল দিবনে। আচ্ছা আপু, বলে দীর্ঘশ্বাস নিয়ে দিশাকে যে খবরটা দিল। দিশা বিধানের দেয়া শাড়িটা পরেই রেডি হয়ে গার্ডেনে বিথির সাথে বসে বাসের অপেক্ষা করতে লাগল। প্রায় আধা ঘন্টা পর মিনি বাস আসলো, তাই বিথি ও দিশা বাসে উঠে বসল। বিথি যে আশার পাশে বসলে তার পার বিপরীত পাশেই বসেছিল নীলাভ্র। নীলাভ্রের পাশে জানালের পাশের সিটটায় বসল দিশা। কিরে বিথি, বিধান কোথায়? বিথি কিছু বলার আগেই দিশা বলে উঠল, বিধু কল টেক্সট করেছে আমাকে একটু আগে, ওর আর 5 মিনিট লাগবে আসতে। ওহ। দিশার কথা শুনে বিথি তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বলল, আমার মূল্য কতটা হারে হারে বুঝতে পারছি। তুমি কখন আসো যাও তা আমাকে জানানোর প্রয়োজন বোধ না করলেও দিশাকে আর বলতে পারল, চোখ বুঝে নিল, কারণ চোখের পানিটাকে আড়াল করতে হবে। কিছুক্ষণ পরই বিধান আসলো। এসেই রাগো চোখ মুখ শক্ত হয়ে গেল তার। আশা ও আয়ান সামনে তাকিয়ে দেখল বিধান বাসের সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। আরে বিধান, এসে পড়েছ তো, যাও যে সিটে বসো। আর ড্রাইভার চাচা, আপনি গাড়ি স্টার্ট দিন এখন। হ্যাঁ চাচা, স্টার্ট দিন। বিধান আশা ও আয়ানের কথা শুনলে কিনা তা বোঝা গেল, কারণ বিধান একদৃষ্টিতে বিথির দিকে তাকিয়ে আছে, আর বিথি আশার কথায় এক পলক দেখে আবার বাইরের দৃশ্য দেখায় মনোনিবেশ করল। বিধানের রাগে মাথা ফেটে যাচ্ছে, তবুও কিছু বলছে না, কারণ সময় ও পরিস্থিতি সবকিছুকেই হার মানাতে বাধ্য।
বিধান কোনোমতেই চায় না বিথির কার্যকলাপের প্রতিক্রিয়া দেখিয়ে তাদের বৈবাহিক সম্পর্ককে নষ্ট করতে, তাই সে দাঁতে দাঁত চেপে বিথির দিকে তাকিয়ে রাগ দমিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। আজ তার অত্যাধিক রাগের কারণ হল বিথির বর্তমানের সাজসজ্জা। বিধান বাসে উঠতেই বিথির দিকে প্রথম নজর যেতেই দেখা বিথি তার দেয়া শাড়ি তো দূরে থাক, সে বিয়ের চুড়ি, নাকফুল, বড় ডায়মন্ড পাথরের আংটি কিছুই পরেই নাই, বরং বিধান যেই পেন্ডেন্টটা যা তার ভালোবাসার চিহ্ন রূপে দিয়েছিল এবং কোনোদিন খুলতে না করেছিল সেটাও সে পরেনি। তার উপর বিথির অপর পাশের সিট জোড়ার একটিতে নীলাভ্র বসে আছে। আরও রেগে গেল তখন যখন সে এসেছে দেখেও বিথি কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং এক পলক দেখে চোখ ফিরিয়ে নিল। নিজের ভালোবাসার মানুষ ও বউ থেকে কোনো মানুষই এতটা অবহেলা সহ্য করতে পারে না। বিধানও তার বিপরীত নয়, তাই রেগে গেল, তবে কোনো দৃষ্টিকটু দৃশ্য তৈরি করতে না চাওয়ায় চোয়াল শক্ত করে চোখ জোড়া বন্ধ করে বিড়বিড় করে বলল, কন্ট্রোল বিধান, কন্ট্রোল ইউর সেলফ। If you react you will spoil everything. Just wait for the right moment bro. আয়ান বিধানকে বাসের দরজার সামনে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করতে দেখে কিছুটা ভ্রু কুঁচকাল। আয়ান অবাক হয়ে বলে, কি হলো বিধান, দাঁড়িয়ে আছে কেন? আর কি বলছো একা একা? আপনার শালীর জন্য এই অবস্থায় আছি কেন, ভালো লাগছে না। বিধানের কথাটা বলার তীব্র ইচ্ছে কাজ করলেও তা উপেক্ষা করে কোনো কিছু বলল না। হ্যাঁ বিধান দাঁড়িয়ে না থেকে যে বসো, গাড়ি স্টার্ট দিচ্ছে চাচা। পড়ে যাবে তো। যাচ্ছি আপু। আর কিছু না ভাইয়া, একটু মাথা ব্যথা, কয়েকদিন ধরে কাজের প্রেশার পড়ে গিয়েছিল, আর আজকেও তো সারাদিন অফিস করে এই সন্ধ্যা বেলা ফিরলাম, তাই একটু। ও আচ্ছা যাও যেয়ে বসো। আর কিছু খেয়ে নিও, পিছনে খাবারের বাক্সগুলো রাখা। বিথি এতক্ষণের কথোপকথনের নীরব শ্রোতা ছিল, তবে দর্শক নয়, কারণ সে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিধানকে উপেক্ষা করে বাইরের দিকে তাকিয়ে সেই দৃশ্যটাতে মনোযোগিতা দেয়ার। কিন্তু অবাধ্য মনটা আর কানটা, চোখটা কিছুই সায় দিচ্ছে না, একমাত্র মস্তিষ্ক ছাড়া। সেই মস্তিষ্কের জোরেই চোখ জোড়ার নজর বাইরের দিকেই রেখেছে, কিন্তু কান ও মন অবাধ্য হয়ে সব শুনে নিয়েছে। এখন তো কথাগুলো শুনে মস্তিষ্কটাও অবাধ্য হয়ে গিয়েছে, বারবার শুধু বিধানের কথাগুলোই ভাবছে। বিথি এবার চোখ জোড়া বন্ধ করে মনে মনে বলল, কেন এত ভাবছি তাকে নিয়ে, কেন মন চাচ্ছে শুধুই তাকে। তার আগমন তো মাত্র কয়েকদিনের, তারপরও কেন সে সবটা জুড়ে। মন তো ছিল সর্বদাই আমার রাজত্ব শাসনে, তারপরও কি করে হয়ে গেল বন্দি তার বেড়াজালে। এসব প্রশ্নের উত্তর হয়তো শুধু একটাই, ভালোবাসি, বড্ড ভালোবাসি আমার এই অপ্রিয় আমিটাকে। ভাবলেশীন ভাবে কবিতাটি বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়েই চোখ জোড়া বন্ধ করে নিল। আর আবার বিধানের কথাগুলোর মনে পড়তেই নানা দুর্ভাবনা দানা বাঁধতে লাগলো মনে। লোকটা শরীরটাকে আসলেই অনেক ক্লান্ত লাগছে, চোখ জোড়াতেও ক্লান্তি নেমে এসেছে। আগে কেন চোখে পড়েনি এসব? আহা, পড়বে কি করে, কয়েকদিন ধরে লোকটার ধরাছোঁয়া দেখা সাক্ষাতের বাইরেই আছি। শুনেছিলাম প্রেয়সীর এক নজরের দেখা পেয়ে নাকি প্রেমিক পুরুষের 100 বছরের ক্লান্তি দূর হয়। তাহলে কি আমিও উনার ক্লান্তি দূর করতে সক্ষম ছিলাম? না না, কি ভাবছি, যদি সেই যোগ্যতায় থাকতো তাহলে অপমান ও হেয় হতাম না কখনো তার কাছে। তাকে তোকে উপেক্ষা করতেই হবে বিথি। কথাগুলো ভাবতে ভাবতেই বিধান তার পাশে এসে বসেছে। সে টের পেলেও একটু শব্দও করল না, এমন অভিনয় করার প্রয়াস করল যে সে ছাড়া আর কেউ নেই তার পাশে এবং কিছুই হচ্ছে না তার আশেপাশে। এদিকে বিধান আশাকে কোলে তুলে বিথির পাশে বসে বিথির দিকে তাকিয়ে দেখতে পেল বিথি ভাবলেশীন ভাবে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ না চাইতেও বড্ড ক্লান্তি আসছে তার, হাঁপিয়ে উঠেছে কিছুটা বিথির প্রতি সম্পর্কের প্রতি, কারণ অবহেলার যে শেষ পাচ্ছে না সে। বিথি তো পারে বিধানকে একটু বুঝতে, অন্যান্য স্ত্রীর মতো বিধানের ভুলে তাকে শাসন করতে বোঝাতে, তার রাগগুলোকে অভিমানগুলোকে একটু গুরুত্ব দিয়ে ভাঙাতে। সে তো প্রতিবারই বিথির কাছেই যায়, বিথি কি পারে না নিজে থেকে এক কদম তার দিকে অগ্রসর হতে? এসবই ভাবছিল সে, এর মধ্যেই এক কথায় ক্লান্তি ছুটে যেয়ে আবার রাগ ক্ষোভ ভর করে তার মন মস্তিষ্কে। বিথির সামনের সিটেই বসে ছিল আরিশা ও আশা।
আরিশা বেশ খানিক সময় বিথিকে পর্যবেক্ষণ করে বলে উঠল, বিথি, এটা তোর অনেক পুরনো শাড়ি না? বিথি আরিশার প্রশ্ন মুখটা সামনে ঘুরিয়ে মাথা ঝুলিয়ে আরিশার কথার সম্মতি জানাল। আরিশার কথায় বিধানেরও ঘোর ভাঙল। এটা তো সেই শাড়ি যেটা তোর 18তম জন্মদিনের দিন নীল ভাই তোকে উপহার স্বরূপ দিয়েছিল। তোকে কতবার বলার পরও শাড়িটা পরিসনি, আজ কিন্তু তোকে বেশ মিষ্টি লাগছে শাড়িটাতে, তাই না নীল ভাই? নীলাভ্র আরিশার কথায় বিথির দিকে তাকালো আর মুচকি হেসে বলল, আসলেই তো এটা, ওই শাড়িটা বেশ সুন্দর লাগছে তোমায়। যাক, অবশেষে পরে শাড়িটাকে ধন্য করলা। হয়তো আপনার দেয়া শাড়ি ভাইয়া, আসলে আমি খেয়াল করে পরিনি, দেখলাম শাড়িটার ভাঁজ ভাঙা নেই, তাই ভাবলাম এই উপলক্ষে শাড়িটা পরে ফেলি। এদিকে বিধান নীলাভ্রের দেয়া শাড়ি পরেছে শুনে রাগে ফুঁসছে আর মনে মনে বলছে, আমার দেয়া কিছুই এই আমিটাতে স্থান পায়নি, পেয়েছে অন্যের অনুভূতি মিশে থাকা উপহার। তুমি কি জানো কাল অফিসের কাজ কত কষ্ট করে তাড়াতাড়ি শেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত সারা মল খুঁজে সেই নীল ডিজাইনার শাড়িটা কিনেছিলাম। কতটা উচ্ছ্বাসিত ছিলাম তোমাকে প্রথমবার আমার পছন্দের কিছু পরিহিতা দেখব বলে। অথচ তুমি, বলেই একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আবার বলতে শুরু করল, এই শাড়িটা তো দূরে থাক, আমার ভালোবাসার অনুভূতিতে মিশে থাকা সেই পেন্ডেন্টটাও গলায় রাখতে পারলে না। না মিসেস চৌধুরী, সব চুপচাপ মেনে নেয়ার ছেলে আমি না। দরকার হলে বাধ্য করব তোমাকে তোমার অনুভবে আমাকে রাখতে। আর আজকের শাস্তি তো পাবেই, খালি সময় সুযোগের অপেক্ষা। বলেই আশাকে জোরে আঁকড়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। অনেক সময় মানুষ এতটাই আবেগগতভাবে দুর্বল হয়ে পড়ে যে সামনে যাকে পায় তাকেই আঁকড়ে ধরে ক্ষণিকের আশ্রয় পাওয়ার জন্য। সামনে থাকা মানুষটা একটা ছোট বাচ্চা হোক কিংবা তার চেয়ে দুর্বল কেউ, সে যাই হোক। বিধান আবার ব্যস্ত হয়ে পড়ল মনের দুনিয়ায়, আবার বিথি নামক প্রেম ভ্রমরের বিচার বসালো, আবার কখনো তাকে ভালোবাসার মিষ্টি মুহূর্তের ছায়াছবিগুলো আবার স্মৃতির পাতায় ভেসে উঠল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝতেই পারেনি। বিথি বিধানের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে গিয়েছে, তবে শান্তিতে মাথাটা রাখতে পারছে না, তাই বিথি বিধানের মাথাটা আলতো হাতে নিজের ঘাড়ে রেখে দিল। তা দেখে আশা পিচ্ছিটা কি বুঝল আল্লাহ জানে, সে খিলখিল করে হেসে উঠিল। হয়তো ভালোবাসার প্রকাশ ছোট শিশুমনও বুঝে। আর বিথিও তার দিকে তাকিয়ে মুচকি হেসে গাল টেনে দিল। এদিকে দিশা বেচারি প্রচণ্ড পরিমাণে বিরক্ত, কারণ কাউকে চিনে না, তাই কথা বলার কেউ পাচ্ছে না। তার পাশে বসে থাকা নীলাভ্র চুপচাপ গেমস খেলছে আর কানে ইয়ারফোনস লাগানো হয়তো গান শুনছে। দিশা বারবার নীলাভ্রের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, কেমন ছেলে, পাশে একজন সুন্দরী মেয়ে বসে আছে, কথা বলা তো দূরে থাক, চোখ তুলে তাকাচ্ছেও না আমার দিকে। মনে হয় কেউ নাই তার আশেপাশে। নিরামিষ একটা। দেখিস তোর বউ একটা বাচাল আর ফাজিল টাইপের মাইয়া হবে। দিশার সাথে ভাব দেখাস, বলেই ভেঙচি কাটল। এভাবে প্রায় 1 ঘন্টা চলল, কিন্তু দিশার বিরক্তির অন্তত হলই না, বরং আরো বেড়ে গেল। তাই না পেরে বিধানকে ডাকতে লাগল। আর দিশার ডাকে প্রায় সবাই তার দিকে তাকালো। বিধু, বিধু, শোন না। বিধান সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে ব্যস্ত, তাই সে এই ডাক উপেক্ষা করে এবং মুখে একটু বিরক্ত হওয়ার ভঙ্গিমা করে আবার ঘুমিয়ে যায়। এদিকে বিধানকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে বিথি দিশাকে আটকায়। দিশা আপু, বিধান তো ঘুমুচ্ছে, আমাকে বলেন, উনাকে ডাক দিয়েন না। দিশা পুরোপুরি বিথির ডাক উপেক্ষা করে বিধানকে ডাক দেয়, যা দেখে বাসের সবাই খুব অবাক হয়। তবে এবার বিধান হুড়মুড়িয়ে ঘুম থেকে ডেকে যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তাকায়। তাকিয়ে দেখে নীলাভ্রের পাশের সিটে বসা দিশা। নীলাভ্রের কিছুটে বেঁকে বসায়ও তার হাইট দিশার থেকে অনেক বেশি বসায়। দিশাকে পুরোপুরি দেখা যাচ্ছে না, শুধু মুখটাই দেখা যাচ্ছে। বিধান আশ্চর্য কথা হয়ে বলে, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? দিশা মন খারাপ করে বলে, বিধু তুই আমার পাশে বসো না, আমার অনেক বোরিং লাগছে। দিশার এই কথাটা আশা ও আরিশার পছন্দ হলো না, তাই বিথিকে সিট জোড়ার মাঝের ফাঁকা জায়গা দিকে হাত ঢুকিয়ে খোঁচা দিল। আহ, কি? আশা ফিসফিস করে বলে, এদিকে আয়। বিথি মাথাটা সামনের সিটের সাথে ঠেকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আশা ও আরিশার দিকে। শোন, আমার তোর এই ননদটাকে সুবিধার লাগছে না, কেমন গায়ে পড়া টাইপ।
যতই ভাইবোন হোক আপন তো না, তাই এত মেলামেশা ঠিক না। হ্যাঁ, কেমন নির্লজ্জের মতো জিজুকে বলছে পাশে বসতে। তো আমি কি করব? তুই ওর বউ কি করবি মানে? তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে বিথি। হ্যাঁ বউ। বিথির কথা শুনে আশা ও আরিশা কিছু বলল না, কারণ ওরা বুঝতে পারল বিথি ও বিধানের মধ্যে কিছু তো হয়েছে। অবশ্য জিজ্ঞেস করার প্রয়োজন করল না, কারণ তারা জানে বিথি কতটা চাপা স্বভাবের। লাখ জিজ্ঞেসবাদেও তারা কাঙ্ক্ষিত উত্তর পাবে না, তাই জিজ্ঞেস করা নিছকই এক বোকামি। অন্যদিকে বিধান দিশার কথায় মনে মনে ভাবছে, মাফ কর বনু, তোর এই কথা রাখা যাবে না। এমনই আমার বউয়ের আমার দিকে নজর কম, তার উপর ওই নীলাভ্রের সাথে আমি কিছুতেই তাকে বসতে তো দূরে থাক, কথাও বলতে দিব না। কি হলো বিধু? দিশু, তুই কি বাচ্চা নাকি আমার সাথে বসবি? 2 দিন পর বিয়ে দিব, এমন বাচ্চামি করলে চলে? কিন্তু আমি তো আলে বাবা বল হত্ত, তাই তো আমিও বল হত্তি। তল আমলা গল্প তব্য আত্মা। সত্যি বলে অত্যাধিক খুশি হয়ে নীলাভ্রের পাটুষ্টাস করে ধাক্কা দিয়ে সরিয়ে আশাকে কোলে তুলে নিয়ে জোরে একটা চুমু দিল গালে। নীলাভ্র মনে মনে বলল, কি মেয়েরে বাবা। বিধানের তো দিশাকে দেখে চক্ষু চড়ক গেছে, কারণ সে এতক্ষণে খেয়াল করল দিশা তার বিথির জন্য আনা শাড়িটা পরে আছে। এবার তার রাগ সে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই শান্ত তবে রাগান্বিত স্বরে দিশাকে জিজ্ঞেস করল, এই শাড়িটা কোথায় পেলি? দিশা বিধানের এই নীরব রাগের সাথে পূর্ব পরিচিত, তাই ভয় থরথর কাঁপতে লাগল। বিথিও বিধানের কথায় প্রচণ্ড ভয় পাচ্ছে, তবে অন্য কারো কোনো ধ্যান নাই আর এদিকে, কারণ বিধানের এই নিস্তব্ধ রাগের সাথে তারা অভ্যস্ত নয়। ভাবি দিয়েছে বলেই আবার ঠাসঠুস করে আশাকে নিয়ে নিজের জায়গায় বসে পড়ল। বিধান দিশার কথা শুনে পিছন ঘুরে এমনভাবে বিথির দিকে তাকালো যে বিথির কলিজা কেন সারা শরীর পানি শুকিয়ে যাওয়ার দশায়। তাই বিথি বিধানের দিকে অনেকটা কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমি। বিধান দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি? আমি। বিধান চোখ রাঙিয়ে বলে, একদম চুপ। বিথি বিধানের কথায় একদম নিশ্চুপ হয়ে গেল। বিধান বিথির থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখল বাহিরে বেশ অন্ধকার এখন, আর বাসের সবাই ক্লান্তিতে ও ঘুমে ঝিমুচ্ছে। তাই আয়ানকে ডাক দিয়ে বলল, আয়ান ভাইয়া, বাসের ড্রাইভারের ওদিকের লাইট বাদে বাকি লাইটগুলো অফ করে দিন। সবাই একটু রেস্ট নেক, আর আলোটা চোখেও লাগছে। ঠিকই বলেছ, ধন্যবাদ ভাইয়া। লাইটগুলো অফ করতেই বাসে অন্ধকার ছেয়ে গেল। বিধানদের দিকটায় অর্থাৎ পিছনের দিকটায় কিছুটা দেখা গেলেও তার পিছনে মানুষের অভাবে শূন্য থাকা সিটগুলোতে একদম অন্ধকার বিরাজিত। বিধান সেদিকে তাকিয়েই একটা শয়তানি হাসি দিয়ে বিথিকে আচমকা কোলে তুলে নিল। বিথি কিছু বলতে নিবে তার আগেই বিধান বিথির ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল আর ধীর পায়ে এগুলো একদম পিছনের সিটের দিকে। বিথি ছটফট করাই বিধান তার এক হাত দিয়ে বিথির পেয়ে স্লাইড করতে লাগলো, কারণ এতদিনের সংসারে সে এটুকু জানে বিথি কি করলে একদম স্তব্ধ হয়ে যায়। বিথির ঠোঁট দুটো মুক্তি পেল বিধান সিটে বসার পর, তবে ঠোঁট জোড়া ছাড়ার আগে জোরে একটা কামড় বসিয়ে দিল নিচে ঠোঁটে, ফলে রক্ত ও বিথির চোখের পানি উভয়ই বেরিয়ে আসলো। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় বিধান তা স্পষ্ট দেখল, তাই নিজের বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করে রক্ত মুছে দিল আর ধীর কণ্ঠে বলল, জাস্ট বি কোয়াইট ডার্লিং এন্ড লেট মি ডু হোয়াট আই ওয়ান্ট, বিকজ ইটস দ্য টাইম ফর ইউর পানিশমেন্ট বেবি। বলেই কাটা জায়গাটায় জোরে আঙুল চেপে ধরল। চলবে।